শুরু করছি চোখের আড়ালে ভালোবাসি লিখুনিতে আয়াত বিনতে নূর, পর্ব সংখ্যা 29। এদিকে রিভান দাঁড়িয়েছিল কিছুটা দূরে। চারপাশে আলো, গান আর আনন্দে ভরা পরিবেশ হলেও তার ভেতর যেন আগুন জ্বলছিল। নিশিতা আর ফারিসকে এতটা কাছাকাছি দেখে তার বুকের ভেতর অদ্ভুত এক জ্বালা ছড়িয়ে পড়ছিল। চোখ দুটো লাল হয়ে উঠেছিল রাগের অস্থিরতায়। তার হাতের মুঠো শক্ত হয়ে গিয়েছিল, যেন নিজের রাগকে কোনো মতে সামলে রাখার চেষ্টা করছে। হঠাৎ করে নিজের হাতে ধরা গ্লাসটা প্রচন্ড জোরে মেঝেতে ছুঁড়ে মারল রিভান। কাঁচ ভাঙার তীক্ষ্ণ শব্দ চারদিকে আনন্দমুখর পরিবেশটাকে মুহূর্তে স্তব্ধ করে দিল। সবার চোখ একসাথে ঘুরে গেল তার দিকে, কিন্তু কারো দিকে না দেখেই রিভান গটগট পায়ে দরজার দিকে হাঁটা দিল। তার চোখে মুখে জমে থাকা রাগ আর কষ্ট স্পষ্ট বোঝা যাচ্ছিল। বাড়ির বাইরে বের হয়ে এসে দ্রুত নিজের গাড়িতে উঠে বসলো। গাড়ির দরজা জোরে বন্ধ করার শব্দ যেন তার ভিতরের ঝড়টায় প্রতিফলন ছিল। মুহূর্তের মধ্যে গাড়িটা বাড়ির গেট পেরিয়ে অন্ধকার রাস্তায় মিলিয়ে গেল। এদিকে হঠাৎ এই ঘটনার কারণে সবার নাচ থেমে গেল। চারপাশে অস্বস্তিকর নীরবতা নেমে এলো। নিশিতা লজ্জায় আর অপ্রস্তুত হয়ে পড়েছিল। সবার দৃষ্টি যেন তার উপরে এসে পড়ছে এমন অনুভূতি হচ্ছিল তার। বুক ধড়ফড় করতে করতে সে প্রায় দৌড়ে গিয়ে এক কোণায় দাঁড়িয়ে পড়ল। মুখে লাল আভা ছড়িয়ে পড়েছে। চোখ নামিয়ে নিজের ওড়নাটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল। অন্যদিকে অহনাও খুব অস্বস্তিতে পড়ে গেল। সে তো নাচতেই পারে না, তবুও রাজীবের জোরাজুরিতে তাকে নাচতে হয়েছিল। এত মানুষের সামনে নাচতে গিয়ে সে ভীষণ নার্ভাস হয়ে পড়েছিল। তাই সুযোগ পেতেই সেও দ্রুত সেখান থেকে দৌড়ে সরে গেল। রাজীব দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, অহনার চলে যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁটের কোনো ছোট্ট দুষ্টুমি ভরা হাসি ফুটে উঠল। চোখে অদ্ভুত এক মায়া আর আগ্রহ নিয়ে বিড়বিড় করে বলল, আপনাকেই বউ বানাবো মিস অহনা রহমান। এদিকে অহনার পিছনে পিছনে রিয়াও দৌড়ে গেল। অহনাকে ধরে খোঁচা দিয়ে হাসতে হাসতে বলল, ভালোই তো নাচলি আমার ভাইয়ের সাথে, তাহলে এবার আমারও একটা সেটিং করিয়ে দে রে বোন। অহনা তখন হাঁপাচ্ছিল, বুক ওঠানামা করছে দ্রুত শ্বাসের কারণে। রিয়ার কথা শুনে সে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, যাহ শয়তান, কি সব বলছিস তুই? রিয়া ঠোঁট চেপে হাসলো, তারপর একটু কাছে এসে ফিসফিস করে বলল, আমার ভাইয়ের মনে হয় তোকে পছন্দ করে। অহনা সাথে সাথে মাথা নাড়িয়ে বলল, আরে গাধি, কি সব আজে বাজে বলছিস তুই? এসব বাদ দে না প্লিজ। রিয়া নাটকীয়ভাবে হতাশ হওয়ার ভান করে দীর্ঘশ্বাস ফেলল, তারপর মুচকি হেসে বলল, আচ্ছা বাদ দিলাম, কিন্তু আমার সেটিং করিয়ে দিবি এই কথা দিয়ে দিলাম। অহনা বিরক্ত হয়ে তাকালেও তার চোখে লুকানো লজ্জা আর অস্বস্তি স্পষ্ট বোঝা যাচ্ছিল, কিন্তু অহনা নিজেকে সামলে নিল। অহনা রিয়ার কথায় হাসি পেল। চারপাশে আলো, হালকা সঙ্গীত আর নরম আলোতে ভরা হলের মধ্যে সে যেন সামান্য স্বস্তি পেল। এদিকে আমিনা চৌধুরী শান্তভাবে একটি চেয়ারে একা বসে ছিলেন। তার চোখে মৃদু উষ্ণতার সৌজন্যের ছাপ ছিল। পাশে আফিয়া চৌধুরী কয়েকজন মহিলার সঙ্গে হালকা আড্ডা দিচ্ছিলেন। হাসি আর কথোপকথনের মাঝের সময় কাটছিলেন। এমন সময় মমতা তালুকদার অল্প একটু লাজুক ভঙ্গিতে এগিয়ে এলেন আমিনা চৌধুরীর দিকে। তিনি পাশে থাকা চেয়ারটায় বসে বিনম্রভাবে বললেন, কেমন আছেন আপনি? আমিনা চৌধুরী হেসে উত্তর দিলেন, এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? মমতা তালুকদার আবারও নম্রভাবে বললেন, আলহামদুলিল্লাহ ভালো, আপনার কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু কিভাবে বলবো তা বুঝতে পারছি না। আমিনা চৌধুরী মিষ্টি হাসলেন এবং বললেন, আরে না, সমস্যা নেই, বলুন আপনি। মমতা তালুকদারের চোখে সামান্য লজ্জা আর অস্বস্তির ছাপ দেখা গেল। কিছুক্ষণ থেমে থেমে বললেন, আফিয়া আমার অনেক আগের বান্ধবী, আগে তো আপনাদের বাড়ি যেতাম, তারপর অনেক বছর হয়ে গেছে আর যাওয়া হয় না, কিন্তু আফিয়ার কাছ থেকে শুনেছি যে আপনার ছোট মেয়ে ভারী লক্ষ্মী আর সুন্দরী। সত্যি সুন্দর, সুন্দর বললেও ভুল হবে। আর আজকে নিজে দেখেও নিলাম, তাই মনে হলো আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। যদি কিছু মনে না করেন, তাহলে আমার ছোট ছেলে রিভানের সঙ্গে আপনার ছোট মেয়ে নিশিতার বিয়ে দেওয়ার ইচ্ছা আছে। আমিনা চৌধুরীর মুখে হালকা খুশির ছাপ ফুটল, কিন্তু মধুর স্বরে তিনি বললেন, সবই তো ঠিক আছে, কিন্তু আমার ছোট মেয়েটা এখনো ছোট ভাবি, এখনো তার বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই। আর সামনে ওর ইন্টার ফাইনাল ইয়ারের পরীক্ষা আছে, তাই এই সময় এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। মমতা তালুকদার হেসে বললেন,
চিন্তা করবেন না, আপনার মেয়েকে নিজের মেয়ের মতোই রাখবো। এখনো কিছু বলছি না, আগে ওর পরীক্ষা শেষ হোক, তারপর এই বিষয়ে কথা হবে। আমিনা চৌধুরী কিছুই বললেন না। চারপাশে পরিবেশ যেন হালকা আর উষ্ণ হয়ে উঠল। ঠিক সেই সময় আফিয়া চৌধুরী এসে বললেন, কিরে মমতা, কি কথা বলছিস তোরা? মমতা তালুকদার শান্তভাবে উত্তর দিলেন, কিছু না, আসলে তো আমার সঙ্গে তো এখন কথা বলেনি, তাই এবার বললাম। আফিয়া চৌধুরী হেসে বললেন, রাগ করিস না, আরো অনেকে ছিল, তাই তোর সঙ্গে কথা বলার মতো সময় পাইনি, তাই তো এখন সবাইকে ফেলে তোর সঙ্গে কথা বলতে এলাম। এরপর তারা তিনজন মিলে আবারও বিভিন্ন রকম বিষয় নিয়ে আড্ডা দিতে থাকলেন। হাসি, গল্প, স্মৃতিচারণ সবই মিশে গেল সেই সন্ধ্যার উষ্ণ পরিবেশে। তাদের কথাবার্তা যেন পুরো কক্ষটাকে আরো প্রাণবন্ত করে তুলল। নিশিতা চুপচাপ এক কোণায় দাঁড়িয়েছিল। চারপাশে লোকের হাসি, আলো আর হালকা সঙ্গীতের মধ্যে সে যেন একাকী একটি পৃথক জগতে হারিয়ে গিয়েছিল। হঠাৎ করে পেছন দিক থেকে এক শক্ত হাত তার হাতে লেগে গেল। নিশিতা রিফ্লেক্সিভলি দমকে উঠল। চোখ খুলে পেছনে তাকিয়ে তাকালো। আরিশা ছিল তার চোখে আগুন আর হাতে শক্তভাবে ধরা। নিশিতা একটু অবাক হয়ে বলল, না, শুধু তার চোখের ইশারাতে বোঝা যাচ্ছিল এই আচরণটা তার জন্য নতুন। আরিশা টানতে টানতে নিশিতাকে ড্রেসের দিকে নিয়ে গেল। বাতাসে হালকা ঠান্ডা ছোঁয়া, কিন্তু নিশিতার গায়ে যেন একটা তাপ ছড়াচ্ছিল, রাগ, বিস্ময় আর কিছুটা ভীতির মিশ্রণ। নিশিতা ঝাড়ি দিয়ে আরিশার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। রাগ আর বিরক্তি মিশ্রিত কণ্ঠে বলল, সমস্যা কি তোমার? আর আমাকে এভাবে টানছো কেন তুমি? আরিশার চোখে আগুন আরো জ্বলে উঠল। মনে হচ্ছিল এবার নিশিতা যেন ফেটে পড়বে। এক মুহূর্তের জন্য তার নিঃশ্বাস থেমে গেল। তারপর চিৎকারের মতো ভাঙা কণ্ঠে সে বলল, খুব শখ না তোর পরপুরুষের সাথে মেশার, তার সাথে নাচ করার? তুই জানিস না আমি ফারিসকে কতটা ভালোবাসি, তবু কেন ওর সাথে নাচ করলি? জবাব দে আমার কাছে। আরিশার চোখে এমন তেজ, এমন আবেগ যে চারপাশের আলো, মানুষের হাসি সবকিছু যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। তার চিৎকার, রাগ আর ব্যথা মিলেমিশে নিশিতার কানে কেঁপে উঠল। তারপর আবারও ক্রূরভাবে আরিশা বলল, তোর মতো মেয়েদের জন্যই পুরুষরা নষ্ট হয়, নষ্ট মেয়ে তুই। নিশিতা একটু স্ফীত হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতর রাগ আর অবাক হওয়ার অনুভূতি ঘুরতেছিল। সে জানতো এই মুহূর্তে আরিশার রাগ শুধু ফারিসের প্রতি নয়, বরং পুরো পরিস্থিতি নিয়ে। নিশিতা এতটা সময় চুপচাপ ছিল, কিন্তু এখন আর সহ্য করতে না পেরে নিশিতা আর চুপ থাকতে পারল না। আরিশার আগুনে লাল চোখে আর অভিযোগের চিৎকার তাকে ভীতি করল। এবার তার ভেতরের ক্ষোভও জেগে উঠল। হঠাৎ করে নিশিতা তার হাত শক্ত করে আরিশার গালে থাপ্পড় বসিয়ে দিল। চিৎকার করে বলল, চুপ, জাস্ট শাট আপ। আরিশা কিছু বলতে গিয়ে স্তব্ধ হয়ে গেল। নিশিতার চোখে আগুন নিয়ে এগিয়ে বলল, এরপর যদি তোমার মুখ থেকে আর একটা নোংরা কথা বের হয়, তাহলে আমি ভুলে যাব তুমি আমার বড়, আর এই হাতটা আবারও তোমার গায়ে উঠবে। কাকে নষ্ট মেয়ে বলছো তুমি? আমাকে? নিশিতা একটু এগিয়ে আরিশার চোখে চোখ রেখে বলল, নিজেকে কখনো আয়নায় দেখেছ? দেখলে আমাকে নষ্ট মেয়ে বলতে পারবি না। যে তোমাকে রিজেক্ট করেছে এখনো তার পিছনে ঘুরে বেড়াও, আর সে নাকি আমি। সো ফানি। আরিশার চোখে ক্ষোভ আরো বেড়ে গেল, কিন্তু নিশিতার দৃঢ়তার সামনে দাঁড়িয়েছিল অচল করার মতো। হঠাৎ করে আরিশার রাগের দিকে ফারিসের গরম আগুন ঢুকে গেল। ফারিস গর্জন করল, চোখ লাল হয়ে ওঠে, ভেতরে রাগ আর প্রেমের সংমিশ্রণে। হ্যাঁ, আমি ভালোবাসি ফারিসকে, আর ফারিস শুধু শুধু আমার। আর যে মেয়ে ওর আশেপাশে যাবে তাকে মারতেও আমার হাত কাঁপবে না। এই বলে আরিশা নিশিতার গলা টিপে ধরল। নিশিতার শরীর অপ্রাণ হয়ে গেল, শ্বাস আটকে আসলো। সে ঠিকভাবে কথাও বলতে পারছিল না। আতঙ্ক আর অসহায়তার মধ্যে সে কেবল আরিশিয়ার দিকে তাকাচ্ছিল, ভীত এবং বেঁচে থাকার জন্য লড়ছে। ঠিক সেই মুহূর্তে ফারিস এক প্রকার ঝড়ের মতো দৌড়ে এসে নিশিতাকে আরিশার হাত থেকে ছুড়ে আনলো। নিশিতাকে সুরক্ষিত করার জন্য নিজের বুকের কাছে টেনে নিল। তার চোখে রাগ আর সংরক্ষণের আগুন, আর নিশিতার প্রতি আবেশ স্নেহ ফুটে উঠল। ফারিস আরিশার গালে জোরে একটি থাপ্পড় বসালো। আরিশা ছিটকে গিয়ে ট্রেসে পড়ে গেল। নিশিতার বুকের কাঁপন
কেটে গেল এবং ধীরে ধীরে সে নিজের প্রাণ ফিরে পেল। চোখে আনন্দ আর সে স্বস্তি মেশা। নিশিতা ফারিসের দিকে ঢলে পড়ল। তার হাত, যা এতক্ষণ ভয় ও অসহায়তার সঙ্গে কেঁপেছিল, এখন ফারিসের শক্ত বাহুতে আশ্রয় পেল। ফারিস নিশিতার দিকে তাকিয়ে চিন্তিত কণ্ঠে বলল, ঠিক আছিস তুই? নিশিতা কোনো রকম মাথা নাড়ল না। তার চোখে সামান্য শিহরণ, কিন্তু ভেতরের ভয়ের উত্তেজনা মিলেমিশে রয়ে গেল। সে জানত ফারিসের সঙ্গে থাকা মানেই নিরাপত্তা। ড্রেসের কোণে পড়ে থাকা আরিশা এই দৃশ্য দেখে সব দেখছিল। ফারিস তখন আরিশার দিকে তাকিয়ে বলল, যদি নেক্সট টাইম দেখি নিশিতার কোনো ক্ষতি করার, ওই দিনই তো শেষ দিন হবে আরিশা। তোকে বুঝিয়ে দিব এই ফারিস ওয়াইফ চৌধুরী জিনিসে হাত দিলে কি হয়। আরিশা কিছু বলল না, কেবল মেঝেতে পড়ে ফোঁসফোঁস করতে লাগলো, যেন এক ধরনের চরম হুমকি বুঝে ফেলেছে। ফারিস নিশিতাকে নিজের পাশে ধরে ধীরে ধীরে নিচে নামলো। নিশিতার শরীর তার কাছে নিরাপদ, আর তার চোখে এক অদ্ভুত শান্তি ফুটে উঠল। আরিশা ধীরে ধীরে উঠল, নিজের রাগ আর হুমকিকে মৃদু ফিসফিসে পরিণত করে বলল, আজকের মতো যা খুশি করে নাও ফারিস, কালকের জন্য প্রস্তুত থাকো। কালকের দিনটা শুধু শুধু আমার হবে, আর কারো নয়। যে খেলায় আমি নেমেছি তা আমি জিতেই ছাড়বো। ফারিস নিশিতাকে নিয়ে নিচে নামতে থাকলো। পার্টির মধ্যে এখন প্রায় সবাই চলে গেছে, শুধুমাত্র কয়েকজন বাকি ছিলেন। এদিকে মমতা তালুকদার রিভানকে খুঁজে না পেয়ে এক প্রকার কান্না জুড়িয়ে ফেলল। মাহাতাব তালুকদারের কাছে সহায়তার জন্য হাত বাড়ালেন। মাহাতাব তালুকদার শান্তভাবে বললেন, আহা মমতা, চিন্তা করো না, গেছে কোথাও চলে আসবে। ছেলে তো এখন বড় হয়েছে নাকি? কিন্তু মমতা তালুকদারের কান্নার মধ্যে রাগও লুকিয়েছিল। সে বলল, তুমি কেমন বাবা? হ্যাঁ, তোমার ছেলেটা পার্টির মধ্যে চলে গেল আর তুমি চিন্তা করছো না? মাহাতাব তালুকদার বুঝতে পারলেন কিছু বলতে হবে না, তাই চুপ করে রইলেন। নিশিতাকে নিচে এনে একটু দূরে রেখে বলল, 5 মিনিট ওয়েট করো, কোথাও যাবি না। 5 মিনিট ওয়েট কর, কোথাও যাবি না। নিশিতা যেন লাজুক লক্ষ্মী মেয়ের মতো মাথা নাড়ল। ফারিস সরাসরি আফিয়া চৌধুরীর কাছে গেল, স্থির কণ্ঠে বলল, আম্মু, পার্টি শেষ, এখন বাড়ি চলো, রাত হয়ে গেছে অনেক। আফিয়া চৌধুরী হেসে বললেন, ঠিক আছে বাবা, কিন্তু সবাইকে ডাকো, তারপর সবাই একসাথে যাব। ফারিস ফোন বের করে রাজীবকে কল করলো। রাজীব তখন অহনার সঙ্গে ছিল। ফারিসের কল পেয়ে সে কিছুটা ঘাবড়ে গেল, কারণ ফোনের ডিসপ্লেতে ফারিসের নাম দেখেই বোঝা যাচ্ছিল এটা কোনো সাধারণ কল নয়। ফোনের ডিসপ্লেতে ফারিসের নাম দেখে রাজীব কিছু বলার আগে ফারিস নিচের রাগ আর অভিজ্ঞতায় ভরা কণ্ঠে বলল, তাড়াতাড়ি সবাইকে নিয়ে বাড়ি যাবি, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আর নিশিতা আমার সাথে আছে। এই বলে সে এক মুহূর্তের জন্য কোনো আলোচনা ছাড়াই ফোন কেটে দিল। নিশিতার হাত শক্ত করে ধরে সে দ্রুত পার্টির ভিড় থেকে বেরিয়ে গেল। বাইরে এসে পার্কিং লটে পৌঁছালো। ফারিস নিশিতার দিকে তাকালো, চোখের ইশারায় বোঝালো, উঠে বস। নিশিতা কোনো বাক্য না বলে তার রাগী চেহারা দেখে উঠে বসল। ফারিসের রাগ, তার চেহারার প্রতিটি রেখা নিশিতার চোখে স্পষ্ট হয়ে উঠল। গাড়ি গড়িয়ে চৌধুরী বাড়ির দিকে এগোতে শুরু করলো। চারপাশে কেউ খেয়ালই পেল না যে ফারিস নিশিতাকে নিয়ে চলে গেল। আফিয়া চৌধুরী আর আমিনা চৌধুরী এখনো বসে হালকা আড্ডা দিচ্ছিলেন, পার্টি শেষ মুহূর্তে উপভোগ করছেন। রাজীব অহনার সঙ্গে একের পর এক কথা বলছে, কিন্তু অহনার পাত্তাই দিচ্ছে না। রিয়ার অহনা নিজেদের কথোপকথন নিয়ে ব্যস্ত। এদিকে আরাফাত চৌধুরী সহ আলতাফ চৌধুরী অন্য ব্যবসায়ী মহিলাদের সঙ্গে আড্ডায় মগ্ন। তনয়া কিয়াসের সঙ্গে কথা বলার চাপে পুরোপুরি মিশে গেছে। কিয়াস অবশ্য এত পুরোপুরি লাভবান, কারণ তনয়ের মনোযোগ এখন তার দিকে। এর মাঝে আরিশা রাগে ফুঁসতে ফুঁসতে ধীরে ধীরে নিচে নেমে আসে। চারপাশে চোখ বুলিয়ে দেখলো, ফারিস বা নিশিতা কেউ নেই। রাগ, ঘৃণা, হতাশা একত্রে তার মধ্যে বিস্ফোরণ ঘটালো। নিজেকে সামলাতে না পেরে আরিশা গটগট পায়ে তালুকদার বাড়ি থেকে বের হয়ে যায়। যদিও সে জানে আরিশ জামানের চোখ এড়ানো সম্ভব নয়। মাঝে মাঝে মনে হয় মেয়েটা যে ধ্বংসের খেলায় নেমেছে, শেষমেশ তার ফল নিজেই ভোগ করতে হবে। কিন্তু সেই তিক্ত অনুভূতি যেন তাকে থামাতে পারছে না। রাগ আর অহংকারের মিশ্রণে সে আরো কঠোর বদ্ধপরিকর হয়ে উঠেছে। আরিশ জামান
আরিশিয়ার পেছনে পেছনে গিয়েও শেষ পর্যন্ত কিছু করতে পারল না। আরিশা নিজের রাগ আর অবরোধকে কাজে লাগিয়ে নিজের গাড়ি নিয়ে দ্রুত চলে গেল। আরিশ জামান কোনো সময় নষ্ট না করে দ্রুত ড্রাইভারকে ফোন করলো এবং বলল, ফ্রন্টে আসো এক্ষুনি। এদিকে আরিশা গাড়ির স্পিড বাড়িয়ে দিচ্ছিল। প্রতিটি ধাক্কায় মনে হচ্ছিল তার রাগ আর ঘৃণা পুরো শরীর দিয়ে বের হচ্ছে। চোখে আগুন, মনে হিংসা, হিতাহিতের কোনো ভয় নেই তার। রাস্তায় গাড়ির হুইল ঘুরাচ্ছে দ্রুত, আর চারপাশের আলো ঝাপসা হয়ে যাচ্ছে। তার রাগের তাপে মনে হচ্ছিল সে আর কাউকে কিছু ভাবছে না, শুধু ফারিসের প্রতি ক্ষোভ আর নিজের অদম্য অহংকারের প্রতিফলন। অন্যদিকে সবার থেকে বিদায় নিয়ে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়, কিন্তু গাড়িতে নিশিতাকে না দেখে আমিনা চৌধুরী রাজীবকে বলেন, নিশিতা কোথায়? রাজীব বলে, ভাইয়ের সাথে আছে। রাজীবের কথা শুনে সবাই শান্ত হলে রাজীব গাড়ি চালাতে মন দেয়, আর চোখে অহনার দিকে তাকাতেও ভুলে না। রিয়া অহনার সাথে কথা বলতে থাকে, আর অন্যদিকে তনয়ের আজকের পার্টির কথা ভেবে যাচ্ছে। প্রায় 3 ঘন্টা ড্রাইভ করার পর ফারিস নিশিতার সবার আগে বাড়িতে ফিরে।